পত্রিকার হেডলাইনটা বা সংবাদ মাধ্যমের হেডলাইনটা এরকম হয়েছে, শামীম পাটোয়ারীর নামে যে জাতীয়তা পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। কিন্তু দুইটা শব্দ যোগ করেও কেউ কেউ হেডলাইন করেছে যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। এখন এই কথাটা সে কেন বলেছে তার একটা ব্যাখ্যা এরকম দিয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় পার্টির রাজনীতিকে রক্ষার একটা দায়িত্ব বিএনপি বড় দল হিসেবে তাদের আছে, এটা সে মিন করতে চেয়েছে। কিন্তু এইটা মিন করতে চাইলেও এই দায়িত্বটা জাতীয় পার্টির মহাসচিব বিএনপির ঘাড়ে দিলেই বিএনপি এই দায়িত্বটা নিবে কি না সেটা বিএনপির বিবেচনার বিষয়, এবং ইতিমধ্যে রিজভী আহমেদ সেটা বলে দিয়েছেন। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত একটা দল নানানভাবে, কিন্তু বিতর্কিত হলেও অনেকের কাছে প্রয়োজনীয়, যেমন জামায়াত ইসলাম অনেকের কাছে প্রয়োজনীয় ছিল। বাংলাদেশের আগে এই জুলাই অভ্যুত্থানের আগে পর্যন্ত বহু বছর ধরে মোটামুটি বড় রাজনৈতিক দল হিসেবে দুইটা দলকে ধরা হতো, বিএনপি এবং আওয়ামী লীগ, আর তারপরের স্তরের মাঝারি গোছের দুইটা রাজনৈতিক দল হিসেবে ধরা হতো জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামকে। বিএনপি এবং আওয়ামী লীগ আগে, মানে বিএনপি আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠার আগেই এই দল দুটি জামায়াত ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছে, জামায়াতকে দুইটা দলই রাজাকার মনে করে। তারপর আবার দুটো দলই জামায়াতকে জোটে নেয়ার জন্য মরিয়া ছিল বিভিন্ন সময়ে। জাতীয় পার্টিকে দুটো দল একসঙ্গে আন্দোলন করে 90 সালে পরাজিত করেছে স্বৈরাচার হিসেবে, এবং স্বৈরাচার বলে গালি দেয়। দুটো দলই আবার তাদের প্রয়োজনে জাতীয় পার্টিকে জোটে নিয়েছে। এখন 24-এর গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যখন গণহত্যা করে পালিয়ে গেল এবং পতিত হলো, এই সময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে তাদের অনেক বছরের একসঙ্গে চলার স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর হওয়ার ফলে বিতর্কিত, তারা সুবিধাভোগী, এই তকমাটা এবং এই বদনামটা আছে, এই সমালোচনা জাতীয় পার্টির উপর আছে। কিন্তু জাতীয় পার্টি যেহেতু সরাসরি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ না, ফ্যাসিবাদের সহযোগী, ফলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার প্রশ্নে বিভিন্ন জনের বিভিন্ন রকম দোদুল্যমানতা ছিল, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ হবে কিনা। এক বছর পরে এসে নতুন করে যখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে যারা নামছে তারা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, অর্থাৎ নির্বাচনকে বানচাল করা অথবা পেছানোর জন্য যে এক এক সময় এক একটা ইস্যু মাঠে নামানো হতে পারে বলে যে আশঙ্কা অনেকে করছিলেন, বা আমরা বলছি অনেক সময় যে এই এক সময় দেখা যাবে রাষ্ট্রপতিকে ইস্যু করবে, এক সময় সেনাপ্রধানকে ইস্যু করবে, এক সময় জাতীয় পার্টিকে ইস্যু করবে। এরা একটা প্যাকেজটা একবারে না নিয়ে মানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পর্ব হিসেবে নিয়েছে, যখন প্রয়োজন যেটা সেটা নিবে। সেই প্রেক্ষাপটে গণ অধিকারকে কেউ ব্যবহার করলো কিনা নতুন করে জাতীয় পার্টিকে নিয়ে এই ইস্যুটা তৈরি করতে, সেই কথা কিন্তু কেউ কেউ বলছে। এই ইস্যুটা তৈরি না হলে কি জাতীয় পার্টি নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ কিছু হতো? হ্যাঁ, নির্বাচনী সমীকরণ জাতীয় পার্টি এখনো গুরুত্বপূর্ণ আমি মনে করি। বিএনপির অবস্থান হচ্ছে, আপনি খেয়াল করবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনাটা যখন ওঠে তখনও কিন্তু বিএনপি বলেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে বিএনপি না। বিএনপি চায় যে আদালতে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের নেতাদের বিরুদ্ধে অভিযোগের মতো ওইটারও তদন্ত হোক এবং আদালতের মাধ্যমে তার শাস্তি হোক, সেখানে নিষিদ্ধ হলে বিএনপির আপত্তি নাই। কিন্তু সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মতো এত বড় একটা ফ্যাসিবাদ, এত বড় একটা গণহত্যাকারী দল, তাদের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি এই কথাটা বলেছে, যদিও সেটা একটু মৃদু ছিল বলাটা। জাতীয় পার্টির অপরাধটা তো তার থেকে একটু লঘু। এখন বাংলাদেশে দেখেন এই মুহূর্তে আওয়ামী লীগকে আপনি পতিত বলে তাদের নেতারা পালিয়ে আছে, সেজন্য এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ আছে এবং তারা কোথাও দাঁড়াতে পারছে না, এটা যেমন বাস্তবতা, তাদের সব কর্মী এবং অনেক নেতা বাংলাদেশেই আছেন, সুযোগের অপেক্ষায় আছেন, এটাও বাস্তবতা। এখন তাদের যে সংখ্যা, তাদের যে অবস্থান এবং তাদের হাতে যে অবৈধ টাকা, এবং যে কোনো সময়ে তারা বাংলাদেশে একটা এনার্কি তৈরি করবার জন্য যে ষড়যন্ত্র বা প্ল্যানিং করে ওইভাবে বিদেশ থেকে নেতার নির্দেশে এভাবে আছে, এটা তো গোয়েন্দা রিপোর্ট বা বিভিন্ন সময় দেখা যায়। জাতীয় পার্টিকে আপনি এখন আওয়ামী লীগের মতো করে নিষিদ্ধ করে যেখানে যেখানে জাতীয় পার্টির সমর্থন আছে তাদেরকে আপনি প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দাঁড় করবার মতো ইকুয়েশন তৈরি করে দিবেন,
নাকি কৌশলগতভাবে জাতীয় পার্টির মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মামলা হোক, তাদের বিচারের আওতায় এনে যারা প্রত্যক্ষভাবে ফ্যাসিবাদ ছিল না তাদেরকে আপনি কৌশলগতভাবে নির্বাচনের সুযোগ রেখে অন্তত আওয়ামী লীগের সঙ্গে আপনি এক কাতারে দাঁড়ানোর মতো অবস্থায় যেতে বাধ্য না করলেন, রাজনৈতিকভাবে এবং দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য কোনটা সহায়ক হবে সেটা একটা রাজনৈতিক বিবেচনা এবং কৌশলের খেলা। জাতীয় পার্টি নিয়ে একটা কথা বলে আমি শেষ করি। জাতীয় পার্টিকে আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, স্বৈরাচার এবং দোদুল্যমানতা এবং সুবিধাভোগী দল হিসেবে। কিন্তু 2024 সালের নির্বাচনের আগে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে কিনা এটার জন্য তাদের যখন একটা ব্যাপক পরিসরে সারা দেশের প্রতিনিধিদের নিয়ে যখন একটা মিটিং হয়, সেই মিটিংয়ে ইচ অ্যান্ড এভরি কাউন্সিলর বিভিন্ন দেশ থেকে আসা, এলাকা থেকে আসা, তারা নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছিল। গাজীপুরের একজন নেতা নির্বাচনে যাওয়ার পক্ষে মত দেওয়াতে সে তোপের মুখে পড়েছিল। ফাইনালি তাদের গঠনতন্ত্র অনুসারে তারা চেয়ারম্যানের উপর দায়িত্ব দেয় যে চেয়ারম্যান সিদ্ধান্ত নিবে। চেয়ারম্যান সবার তৃণমূলের নেতাদের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি নির্বাচনে যাওয়ার পক্ষে দিয়েছেন। তার মানে জাতীয় পার্টির সাধারণ নেতা এবং সমর্থকরা ফ্যাসিবাদের পক্ষে ছিল, এইটাও ভাববার কারণ নাই। ফলে রাজনৈতিক কৌশল, ভবিষ্যৎ নির্বাচন এবং আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে দাঁড়ানোর যে অনৈতিকভাবে দাঁড়ানোর যে কাতার সেটা বড় করবেন কিনা এইসব বিবেচনায় নিয়ে মনে হয় যে বিএনপি জাতীয় পার্টির বিষয়ে ওই একই অবস্থানে আছে। নির্বাহী আদেশ এটা নিষিদ্ধ হোক সেটা তারা চায় না, কিন্তু পাশাপাশি এটাও সত্য জাতীয় পার্টির মতো একটা পচা দলকে রক্ষার দায়িত্ব বিএনপি কাঁধে নেবে এটাও বিএনপির উচিত হবে না। এবং বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে আমি এটুকুই ধারণা পেয়েছি বিএনপি এই দায়িত্বটা কাঁধে নেবে না। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি জামাতের তরফ থেকে নতুন করে শর্ত দেওয়া হচ্ছে যে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা সেটিকে নিয়ে আসতে হবে। এই দাবিগুলো আসলে কতটুকু তারা খুব জোরে সোরে সামনে নিয়ে আসবেন, নাকি আসলে এই যে নির্বাচনের আগে সমীকরণ মেলানোর চেষ্টা তার জন্য আসলে এগুলো হিসাব মেলানোর জন্যই সামনে আনা হচ্ছে? দেখুন, আসলে জামাত আসলে এটা কতটুকু মিন করে এটা তো ওনারা ভালো বলতে পারবেন, এটা তো ওনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তো আমি নিজে যতটুকু বুঝি আর কি, যে ওনারা এটা পলিটিক্যাল ইস্যু হিসেবে আনবেন, মানে এটা না হলে আমি নির্বাচনে যাব না। আমার মনে হয় না জামাত এত বড় ঝুঁকিতে যাবে, এটা আমার কাছে মনে হয় না। দেখেন, পিআর পদ্ধতি নিয়ে অনেকের অনেক রকম অবজারভেশন আছে। আমি নিজেও পিআর পদ্ধতিকে পছন্দ করি, আমি পার্সোনালি। বাট আমি আবার এটাও মনে করি যে এখন পিআর পদ্ধতি নিয়ে টানা হেঁচড়া করাটা মানে নির্বাচনকে বিলম্বিত করা। আমি এই মুহূর্তে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মনে করি নির্বাচন হওয়াটা। এই দেশের মানুষ যে কথাটা নাকি আমাদের রিজভী সাহেব মাঝে মাঝে খুব ব্যঙ্গ করে বলেন, এটাকে খায় না পরে, এটাকে তেল না সাবান, এগুলি বলেন। এইভাবে বলার দরকার নাই, এইভাবে বলার দরকার নেই, কারণ এটা আসলে একটা মানুষ আসলে বুঝে না, এটা ঠিক বুঝে না। আপনারা বোঝানোর দায়িত্ব নেন না কেন? অসুবিধাটা কি আছে? মানুষ কি এটা কি মানুষ মানে কৃষক হাল বাচ্ছে, সে হালটা ছেড়ে এসে পিয়ার নিয়ে আলোচনা করবে? তা তো করবে না। এটা পলিটিক্যাল পার্টিগুলোর কাজই তো এটা, মানে নতুন একটা আইডিয়া মানুষের কাছে বোঝানো। যদি মানুষ চায় আপনি গ্রহণ করবেন, নাহলে গ্রহণ করবেন না। আমাদের এখানে পলিটিক্সে জানেন কি উপরের থেকে আসে, যে ওনারা সিদ্ধান্ত দেয় তোমরা এটা মেনে নাও। বিষয়টা তা না, বরং আপনারা একটা আইডিয়া বাজারে ছেড়ে দেন, সবাই বলুক ভালো মন্দ, সবাই যদি বেশিরভাগ লোক যদি ভালো বলে আপনি এটা গ্রহণ করেন, অসুবিধাটা কি আছে? এটা তো কোনোই নাই। তো বিয়ার পদ্ধতি নিয়ে এখন আলোচনা আসলে সময় নাই, সবচেয়ে যেটা বাস্তবতা। এখন এটা সবাই এটা নিয়ে আলোচনা করার দরকার। এটা নির্বাচনের হিসেবে, এটা না হলে আমি যাবো না, এটা এক ধরনের গোয়ার্তমি হবে। আমি মনে করি এখন নির্বাচনটা যেভাবে হচ্ছে এভাবে হোক। আকার ইঙ্গিতে এটাই বোঝানোর চেষ্টা করা হয় যে তারা ছাড়া অন্য অনেক দল, জামাত সহ, তারা নির্বাচন পেছাবার জন্যই আগ্রহী। সেটা কি আপনার কাছে যৌক্তিক? এটা হতে পারে, এটা খুবই হতে পারে এই কারণে। দেখেন, জামাত তো জানে, ওর তো একটা হিসাব আছে, আমাদেরও টুকটাক হিসাব আছে। জামাত তো ভাই ক্ষমতায় যাচ্ছে না, এটা তো বুঝি। তো ক্ষমতায় না গেলে তারা যদি দ্বিতীয় তৃতীয় যে দলই হোক না কেন, তারা কি ক্ষমতার স্বাদটা পাবে না। এখন তারা ক্ষমতায় না যেয়ে ক্ষমতার স্বাদ পাচ্ছে, খুব ভালোভাবে জামাত এখন ক্ষমতার স্বাদ অনুভব করছে এবং প্রয়োগ করছে। তো এটা যদি মনে করেন 6 মাস পরে হয়, তাহলে 6 মাস তারা এই স্বাদ গ্রহণ করতে থাকবে এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তাদের হয়তো আপনার মাঠে তারা মনে করে হয়তো তাদের মানে সক্ষমতা একটু বাড়বে, এটা তারা মনে করতে পারে। বাট আমার মনে হয় যে নির্বাচন পেছানো এখন আর প্র্যাকটিক্যাল না। ফেব্রুয়ারিতে ভাই নির্বাচন হবে, এটা আমার যেটা মনে হয়, যতটুকু বুঝি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই। এই পর্যায়ে জুলাই সনদে বাস্তবায়নের প্রক্রিয়া থাকছে না, এটা নিয়ে খবর প্রকাশিত হবার পরে অনেকে বলছেন তাহলে যে এত আলোচনা, সেটার কোনো কিছুই কি নির্বাচনের আগে বাস্তব রূপ নেবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়, এবং অনেকে বলছেন যে তাহলে যারা ক্ষমতায় আসবেন তাদের উপরেই কি সবকিছু নির্ভর করছে কিনা। এই ব্যাপারে কি খুব বড় ধরনের মতপার্থক্য দেখেন নির্বাচনের আগে একটা সমস্যা তৈরি হবার মতো?
ইস্যু করা হবে। যেমন পিআরের কথা বললেন, এটা একটা ইস্যু। একইভাবে জুলাই সনদ, গণপরিষদ, নানান রকম ইস্যু আছে। এই ইস্যুগুলো তোলা হবে এবং এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা মনে করি, একটা আলাপ আছে এরকম, বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, তাই না? যারা ক্ষমতায় গেলে তারা বিভিন্ন দল থেকে মানুষজন নেবে। তাহলে ওই জাতীয় সরকারের ফর্মে আমরা এটাকে জাতীয় সংসদই বলি, কিন্তু জাতীয় সংসদ মানে এটা আরেকটা জাতীয়, যে সবাইকে নিয়ে এনে একটা সংসদ কেন হবে না? জামায়াত এনসিপি দুইটা দলেরই একটা কমন সমস্যা আছে, সেটা হলো দুটো দলই তার যে সাইজ, তার যে সম্ভাবনা, এটাকে ওভার এস্টিমেট করেছে। আমার হাইপোথেসিস হচ্ছে জামাত তাদের ফেসবুকে, ইউটিউবে তাদের প্রচুর সিন্ডিকেটেড মুভমেন্ট আছে, করতে করতে না, যেমন আমি আপনাকে বলি, আপনি আজকে একটা পোল করেন যে আগামী নির্বাচনে কে জিতবে, নাম্বার দেন দলগুলোর নাম, দুদিন সময় দেন, দেখবেন জামাত বিএনপির চাইতে দ্বিগুণ তিনগুণ ভোট পাচ্ছে। মানে ওদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, আপনার প্রচুর ফলোয়ার আছে, আপনার অনেকে ভোট দেবে। তো এখন হয় কি, আমি দেখেছি আমার আশপাশে পরিচিত মানুষজন, আমাদের তো ইকো চেম্বারে থাকি সোশ্যাল মিডিয়ায়, তারা মনে করেন যে আমার 70-80টা সিট পেয়ে যেতে পারে। আমি যে আমাদের লোকজনের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু একইভাবেই আমরা শো করি সেই প্রসঙ্গে। এখন আমার বিবেচনা ওনারা সিট পাবে তো 15টা সর্বোচ্চ, 10টা থেকে 15টা বেশি দিলেন, বেশি দিলাম। আচ্ছা, একই কথা আপনি জামাতপন্থী লোক। আচ্ছা আচ্ছা, একই কথা এনসিপির ক্ষেত্রে। এনসিপিও খেয়াল করবেন, দলটা শুরু করেছে বিরাট একটা লঞ্চিং দিয়ে। এনসিপি হওয়ার আগেই তাদের দুটো সংগঠন ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কমার্শিয়াল স্পেসে অফিস করেছেন। বাংলাদেশের দলের লঞ্চিং এভাবে হয় না। এক্সট্রাভ্যাগান্ট একটা ইফতার পার্টি করেছেন, যেখানে যেখানে যাচ্ছেন সেখানে বিরাট শোডাউনের চেষ্টা, আমরা কথ্য ভাষায় যেটা বলি। এখন তাদেরও তো নির্বাচনে কিছু পারফর্ম করে দেখাতে হবে। যেমন আমি মনে করি, আপনি 70-80টার হাইপ তৈরির পর যদি 10-15 সিট পান, আপনার রাজনীতি হুমকির মুখে পড়ে যাবে, মারাত্মক। ফলে এই যাবতীয় চাপগুলো তৈরি হচ্ছে ওই কারণে। একইভাবে আমি ওই জুলাই সনদও কিভাবে করতে হবে, বাস্তবায়ন কিভাবে করতে হবে, এই শর্তগুলো আসছে আসলে মূলত এই। অথচ আপনি আইনের ছাত্র, আপনি খুবই প্রতিষ্ঠিত আইনজীবী, আপনি খুব ভালোভাবে জানেন সাংবিধানিক ইস্যু ছাড়া তো আরো অসংখ্য আইনি সংস্কারের কথা আছে, যেগুলো প্রত্যেকটা, যেগুলো একমত হয়েছে, প্রত্যেকটা সরকার অধ্যাদেশ জারি করে ফেলতে পারেন। এবং পরবর্তীতে কোনো সরকার যদি সেটাকে নেক্সট সংসদে আইনে পরিণত করেন, আমরা আছি। কারণ আপনি ধরুন, আমরা কাগজে কলমে ধরে নিলাম যে বিএনপি ক্ষমতায় এসছে, আপনি তো এগ্রি করেছিলেন যে এটা করবেন, করছেন না কেন? আমরা ধরতেই পারবো। সো ওগুলো তো সব করে ফেলা সম্ভব। বাকি থাকবে কি কিছু সাংবিধানিক সংস্কার, তাই তো? সেটা নিয়ে কিছু ডিবেট আছে, সেগুলো পরে হবে না, এখন কিভাবে করবে নানান আলাপ আলোচনা আছে। সুতরাং এটা এত মেজর জটিলতার জায়গাও না। কিন্তু যে বলছিল জটিলতার মতো করে পোট্রে করা হচ্ছে আমাদের সামনে। আমি একটা কথা বলে খুব মানে খোলাখুলি বলি, এই চাপটা যদি কিছু রাজনৈতিক লেভারেজ পাওয়ার জন্য হয়, ওকে উইথ দ্যাট, এটা হয় রাজনীতিতে। যেহেতু বিএনপিকে এখন চাপ দিতে হবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধতার সাথে এটা একটা জরুরি কারণ। এখনো জাতীয় পার্টি থাকলে জামাত থার্ড হয়ে যেতে পারে। আরেকটা বড় কারণ হচ্ছে জাতীয় পার্টি যদি না থাকে, বাকি দলগুলো বিএনপির উপরে তীব্র চাপ দিতে পারে যে আমরা যদি নির্বাচনে না যাই তাহলে কিন্তু বিএনপির জন্য খুব মেজর একটা প্রবলেম, বিপক্ষে কেউ নাই। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে জাতীয় পার্টি কি শুধুই জাতীয় পার্টি হিসেবে নির্বাচনে থাকবে, নাকি জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে? কোনো সমস্যা নাই তো। আমি যদি এখন খোলাখুলি বলি, আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে আলাপ আছে, ওইটার বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। ধরেন গোপালগঞ্জে একজন কলেজ টিচার, উনি আওয়ামী লীগের কোনো পোস্টে ছিলেন না, উনি আওয়ামী লীগ সমর্থক হিসাবে এলাকার লোকজন চেনেন, উনি তো স্বতন্ত্র দাঁড়াতে পারেন না? আপনি ওনাকে কিসের ভিত্তিতে ওনাকে বাতিল করবেন, না করবেন? দেখা গেছে যে কোনো একদিন আওয়ামী লীগের একটা সভায় উনি গেছেন, এই ভিত্তিতে তো আপনি পারেন না। আপনাকে আইন দিয়ে চলতে হবে, আপনার পছন্দ না হলে তো পারমিট করতে হবে। হ্যাঁ, তাদের লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এটা প্রিভেন্ট কিভাবে করবেন, কেন করবেন? আমি সরিয়ে রাখি, ওনাকে কি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে দেওয়া যাবে না? যিনি ইভেন আওয়ামী লীগের যদি পদে থাকা কেউ হয়, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই, যিনি ফেরারি না, এই যে আজকে যেগুলো হয়েছে সব যদি হয়ে থাকে, ক্রাইটেরিয়া ফুলফিল করলে উনি নির্বাচন করতে কেন পারবেন না? আমি বারবার একটা কথা বলছি, আওয়ামী লীগের নিষিদ্ধতা কোর্টে আছে, কোর্টে সেটার ডিসিশন হবে, সেই বিচারে যদি নিষিদ্ধ হয় হবে। এখন কার্যক্রম বন্ধ আছে, দলের নামে তারা এবার নির্বাচন করতে পারছে না, আই এম ফাইন উইথ দ্যাট। কিন্তু আওয়ামী লীগের বাকি সব কেউ যদি ক্রাইটেরিয়া ঠিকঠাক মতো ম্যাচ করে, উনি নির্বাচন করবেন তো। সুতরাং যদি করে, জাতীয় পার্টি থেকে করবে, আমাদের মেনে নিতে হবে। আমরা ডেমোক্রেসির কথা বলি, কিন্তু আমরা আমার যেটার সাথে একমত না বা পছন্দসই না সেটাও মেনে নেব না, এটা তো হতে পারে না। আমি একটা ছোট উদাহরণ দিই, আজকে একটা ছোট কথা বলছিলাম এটা নিয়ে। ধরেন আজকে আপিল বিভাগ যদি বলতো ডাকসু নির্বাচন স্থগিতই থাকবে, আমরা কি করতাম? এই আপিল বিভাগ তো হাসিনার আপিল বিভাগ না, এই আপিল বিভাগ নবগঠিত আপিল বিভাগ, বলতেই তো পারে। আমাদের মেনে নিতে হবে ফর গডস সেক যে আদালত বলে একটা জিনিস আছে, ওখানে আমার পছন্দসই রায় নাও হতে পারে। হাইকোর্টের রায়ের পর এরকম একজনের মন্তব্য ফেসবুকে ছড়ালো না যে ডাকসু স্থগিত না, দরকার হাইকোর্ট স্থগিত করে দেবো। মানে আমাদের তো এই মেন্টালিটি রয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে ডেমোক্রেটিক কান্ট্রি কিভাবে রান করে। আমার অপছন্দসই আছে, আওয়ামী লীগের ওই লোক আওয়ামী লীগ করে আমি জানি, তার বিরুদ্ধে এটা নাই, উনি নির্বাচন করলে আমাকে অ্যাকসেপ্ট করে, এবং উনি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসে স্বতন্ত্র হিসাবে আমি যদি বলি, বা লাঙ্গল নিয়ে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে। জি, আমরা ফিরে আসবো আলোচনায়। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই। দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে জামাতের তরফ থেকে বলা হয়েছে যে
তারা বিএনপি ছাড়া অন্যদের নিয়ে জোটের কথা ভাবছেন, বিএনপি সহ জোটের হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিল। প্রশ্ন হচ্ছে, যদি দলগুলোর মধ্যে আলোচনা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সবার মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি হয়ে যায়, তাহলে কি আসলে নির্বাচন বলে কিছু থাকবে কিনা, আর সেই সম্ভাবনাই কতটুকু? আমি সেই রকম সম্ভাবনা দেখি না। সম্ভাবনা দেখি নাই কেমন, মানে একটা থিওরিটিক্যাল আপনি ধরেন, যে নিজেদেরকে 1 নম্বর দল মনে করে সে কেন 2 নম্বর দলের সঙ্গে ই করবে, নির্বাচনী জোট করবে? তাহলে আপনার ইলেকশনটা কার সঙ্গে হবে? কিন্তু এটা কোনো চান্স নাই। আর 2 নম্বর হলো, বিএনপির সঙ্গে জামাতের কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং তারা এই সম্পর্ক সুফলও পেয়েছে। বিএনপি নানা সময় জামাতের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আমি যতটুকু বুঝি বিএনপির মোহভঙ্গ খুবই নির্মমভাবে হয়েছে। কিভাবে? বিভিন্ন সময় জামাতের যে এই সময়ের যে ভূমিকা এবং বিএনপির বিষয়ে জামাতের সম্পর্কে যে জামাতের যে ভূমিকা, এটা বিএনপি খুব সহজভাবে নেয়নি। বিএনপি যা কিছু বলতেছে, জামাতের যে সমস্ত দাবি দাওয়া যেগুলো আছে, এগুলো তো জামাত মানে বিএনপির সঙ্গে যায় না, একদমই যায় না। কাজেই আমার মনে হয় না যে বিএনপি জামাতের উপর আর ডিপেন্ড করতে চাইবে, সম্পর্ক করতে চাইবে। আপনি মনে আছে কিনা জানি না, আপনি এই জামাত কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের আগেই বলছিল যে বিএনপির সঙ্গে আমাদের আর কোনো জোট নাই। এই শফিকুর রহমান সাহেব কিন্তু বলছিল, যখন তারা বিপদে, তখন তো জামাত মোটামুটি বিপদগ্রস্ত, সেই অবস্থাতে তারা দাবি করতেছে তারা বিএনপির সঙ্গে কোনো জোটের মধ্যে আর নাই তারা কোনো কিছু। এই জোট কিন্তু বিএনপি ভাঙে নাই, জামাত ভেঙে দিয়েছে বেসিক্যালি। তো এই অবস্থায় আর এখন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন স্তরে জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা টাগ অফ ওয়ার আছে। বিশেষ করে প্রশাসনও তো আছেই, যে মানে জামাত কাকে দিবে। যেমন ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন হয় না আপনার, এখানে আসলে লড়াইটা কার সঙ্গে হচ্ছে? স্টুডেন্ট হচ্ছে, আমরা দেখতেছি মানে ভিজুয়ালি, বাট এর পেছনেও কিন্তু একটা লড়াই কিন্তু আছে। ঢাকা ইউনিভার্সিটি তিনি ভিসি, উনি তো জামাতের লোক রে ভাই, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মানে খুবই ক্যাডার ছিলেন একজন। এটা তো অনেকেই জানে, এবং এটা মানে একজন লোক তো আমি জানি যে উদিচি করতেন, যে হিলাল ফয়েজি নামে এক ভদ্রলোক, উনি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে উনাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় হল থেকে, যে 2 জন লোক ওনাকে অপহরণ করে নিয়ে, তার মধ্যে একজন উনি ছিলেন, আমি ওনার স্ট্যাটাসে পড়েছি এটা। তো এখন এই সমস্ত ঘটনা প্রবে জানেন, জামাতের আপনি এটাই দেখেন না কেন, আপনার এই যে 5ই আগস্টের পরে জামাত কিনে যখন মিটিং হলো, জামাতের কমিটিটাকে এটা আমরা প্রথম চিনলাম কবে? যখন নাকি বিদেশে যখন মিটিং রাখলো সব স্টুডেন্টদের নিয়ে, তখন চিনলাম। মানে আমরা চেনার আগে উনি চেনেন যে শিবিরের কে 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 কোন পদে আছে। তো এটা তো জানার কথা না ভাই, সব ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় হচ্ছে। তো এইগুলি কিন্তু বিএনপির পক্ষে যাচ্ছে না। তো বিএনপি এটাকে এনজয় করতেছে না। যে বিএনপির সঙ্গে জামাতের জোট হওয়ার থিওরিটিক্যালি কোনো স্কোপ নাই, আর প্র্যাকটিক্যালি তো আরও নাই। ভোটের বাজারে তো 1 আর 2 এর সঙ্গে হয় না, এখন 2 এর সঙ্গে 3-4 হতে পারে। 2 কে আমরা জানি মোটামুটি জামাত, 3-4 কে 3-4 যদি আপনার জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে, তো জাতীয় পার্টি তো 2 এর দাবিদার, তো 2 এর দাবিদারের ভাই, যে আমি 2 অমু। তো তার সঙ্গেও জামাতের কোনো স্কোপ নেই, এই কারণে যে তাদের মানে আপনার নিষিদ্ধ করার জন্য যে সবচেয়ে উচ্চকৃত কণ্ঠ এটা জামাতের। বরঞ্চ জাতীয় পার্টি এখন বিএনপির কাছে আশ্রয় চাচ্ছে যে তোমরা আমাদেরকে রক্ষা করো, এবং বিএনপি সে আশ্রয় দিচ্ছে। বিএনপির স্থায়ী কমিটিতে মিটিংয়ে বলছে যে আমরা কোনো রকম দলের নিষিদ্ধ চাই না। তো তার এত বড় আশ্রয় তারা আর কি মানে প্রশ্রয় আর কি দিবে? তো দিচ্ছে প্রশ্রয়। তাহলে জাতীয় পার্টির সঙ্গেও জামাতের কোনো মানে আপনার নির্বাচনী জোট হওয়ার কোনো স্কোপ আমি দেখি না। এখন তৃতীয় হলো যে তারা ইসলামী দলগুলোর সঙ্গে করতে পারে। আমি অনেকগুলো ইসলামী দল, বিশেষ করে চরমনায় একটু দেখলাম, তো চরমনায় আজকেও দেখলাম সে মানে জামাতকে যেভাবে সে ধুলাই করতেছে, এরা তো মুসলমানই না, এগুলি বলার চেষ্টা করতেছে। খেলাফত আন্দোলন একটা, ওরা তো বলে যে জামাত যে করে তার নাকি ইমান থাকবে না, এগুলি শুনলাম আমি। তো কারা ভাই? মানে ওনারা যে ইসলামের কথা বলছেন, ইসলামী যে ইসলাম নামধারী যে দলগুলো আছে, কোনটা প্রকৃত ইসলামী দল আমি তো জানি না, ইসলামের নামধারী যে দলগুলো আছে, এরা ওনাদের সঙ্গে কে কে আছে আমি তো বুঝতে পারছি না। গেল এটা এনসিপি, হ্যাঁ এনসিপির সঙ্গে একটা জোট আমি মনে করি হতে পারে, অথবা এবি পার্টির সঙ্গে হতে পারে। আমরা তো একসময় মনে করতাম আমাদের অজ্ঞতার কারণে, আমি মনে করতাম কি যে এবি পার্টির মধ্যে জামাতের একটা বি টিম, একসময় মনে করতাম। এখন আর মনে করেন না? এখন আর মনে করি না, কারণ ওনাদের নেতারা যেভাবে জামাতের বিরুদ্ধে করেন, এখন আর মনে করি না। একসময় মনে করতাম যখন জামাত মনে করেন মাঠে আসতে পারতো না আওয়ামী লীগের আমলে, তখন আমরা মনে করতাম যে জামাত হয়তো এনসিপির বাতাবরণে হয়তো আসতেছে, মনে করতাম। মানুষ তো ভুল মনে করতে পারে, আমি তত জ্ঞানী না, যা দেখতাম তাই মনে করতাম। তো এখন আর মনে করি না। তাহলে ওনার সঙ্গে মিশবেটাকে, মানে আমি একমাত্র এনসিপি ছাড়া
আর কোনো সম্ভাব্য দল দেখি না যে যারা জামাতের সঙ্গে মিশবে। আর এনসিপির সঙ্গে মিশলে পরে জামাতের কি খুব একটা লাভ হবে না ক্ষতি হবে, এটা জামাত হিসাব করা দরকার। জামাতের এনসিপি যাবে না, জামাত এনসিপির ক্ষতি হবে। আই ডোন্ট বিলিভ। তাহলে এনসিপি না গেলে তাহলে ওনাকে একা ইলেকশন করতে হবে। আর যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে, জাতীয় পার্টির মূল সমস্যা জানেন এই মুহূর্তে আমি যেটা বুঝি, যদি তারা ইলেকশন করতে পারে তাহলে তাদের মূল সমস্যা হয়ে যাবে তাদের প্রার্থী নাই, তাদের ভোট আছে কিন্তু প্রার্থী নাই, এটা হলো মূল সমস্যা ওদের। তারপরে মনে করেন লাঙ্গল টাঙ্গল আছে, মার্কা তো আছে, তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যা কিছুই হোক, যদি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নিষিদ্ধ না করতে পারে জামাতের এই ইলেকশনের যে প্রতিযোগিতা, সেখানে জামাত একটা ভালো ধরা খাবে। জি, ধন্যবাদ। ডক্টর শাহান্ত, আপনার কাছে ফিরে আসি। বিএনপির কি জোট নিয়ে ভাবনা আছে কিনা, বা বিএনপি অন্যদের সাথে জোট করে কি লাভবান হওয়ার কিছু আছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে? বিএনপির জোট নিয়ে ভাবনা আছে এবং বিএনপি জোট করতে চায়। জোট এই অর্থে করতে চায় যে বিএনপির অনেক আগে থেকে তাদের দলীয় অবস্থান হচ্ছে জাতীয় সরকার। যদিও এটা ওই অর্থে জাতীয় সরকার কিভাবে হয় জানি না। বেসিক্যালি বিএনপি তার সমমনা যে দলগুলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সহযোগী ছিল, তারা যদি এমপি হয়ে আসে, সেটা তাদের জোটে থেকে হোক অথবা আলাদাভাবে দলীয় ব্যানারেই হোক, তাদেরকে সরকার পরিচালনায় বিএনপির সঙ্গে রাখবে। তো সেটা হলো জাতীয় যারা তাদের সমমনা হিসেবে একসঙ্গে থাকবে না অথবা আসতে চাইবে না, তাদেরকে তো নিবে না, এবং জামায়াত ইসলামকে বিএনপি নিবে না ঘোষণা দিয়ে রেখেছে। একসময় তো যুগপৎ আন্দোলনে ছিল, কিন্তু যুগপৎ থাকলেও বিএনপি এখন তাদের সঙ্গী বেছে নিবে পরিবর্তিত পরিস্থিতিতে। সেই ক্ষেত্রে বিএনপি জামায়াতকে সঙ্গে রাখতে চায় না, সেই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে বিএনপি। ফলে বিএনপি তাদের যে রাজনৈতিক কৌশল, রাজনীতিটা আসলে যে যা কিছুই বলি আমরা, এটা একটা কৌশলের খেলা। এই কৌশলের খেলায় আপনার আজকে যেটা মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, কালকেই মনে হবে এটা ঠিক হয়েছে। আবার আজকে যেটা মনে হবে যে ঠিকই আছে, কালকে মনে হতে পারে ঠিক হয় নাই, কিন্তু সময়ের প্রয়োজনে কৌশল নির্ধারণ হয়। সেই কৌশলের খেলায় জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির এই মুহূর্তে জোট হয়ে কিছু করার কোনো সুযোগ নাই। এখন নির্বাচন প্রশ্নে যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলাম একটা ভিন্ন অবস্থান নিয়েছে, যে নির্বাচন যত পেছাতে পারে ততই এই দল দুটি তাদের লাভ হবে মনে করে, যে বিএনপির বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ, কিছু দখলের অভিযোগ, তাদের নিজের কোঅর্ডিনেশনের কিছু সমস্যা বিভিন্ন জায়গায়, এইসব নিয়ে বিএনপিকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এবং যত সময় যায়, জামায়াত 16 বছর যে রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে চালাতে পারেনি, সেটা যদি এখন প্রকাশ্যে চালাতে পারে, তাহলে তাদের পজিশনটা আরেকটু স্ট্রেংথেন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র শিবির প্রকাশ্যে সাংগঠনিকভাবে কার্যক্রম চালাতে স্বাধীনতার পরে কখনো পেরেছে? এই এখন পারছে, তো তারা এখন নিজেরা প্যানেল দিয়ে নির্বাচন করতে পারছে। এইটা তাদেরকে ওইখানে সমর্থক বাড়াতে বা দলের যে সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে না? সারা দেশে রাজনৈতিকভাবেও এই সুযোগটা তারা গ্রহণ করছে। এই সুযোগটা যত বেশি দিন যাবে, যেটা মাসুদ কামাল ভাই বললেন, এক হচ্ছে এখন তারা ক্ষমতার অংশীদার, সুতরাং পাওয়ার এনজয় করছে, এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তারা যত সময় পাবে নিজেরা তাদের বলয়টাকে আরেকটু বড় এবং শক্ত করতে পারবে, এই চেষ্টা তাদের আছে। এনসিপিও নতুন দল, তারাও চায় আরও সময় পেলে ভালো। সেই হিসেবে নির্বাচন পেছানোর জন্য এই এনসিপি এবং জামায়াত ইসলাম তাদের পাল্লাটা ভারী করতে চাইবে। সেই ক্ষেত্রে বিএনপি যদি তাদের সমমনাদের সঙ্গে না রাখে এবং তাদের হোপ দিয়ে এবং সঠিক আচরণটা না করে, তাহলে তারাও বিএনপির সঙ্গে না থাকলে, তাহলে বিএনপি দল হিসেবে যত বড়ই হোক, ইউনিট হিসেবে তো একটা দল। তাহলে একটা দল ছাড়া বাকি সবাই যদি ভিন্ন অবস্থান নেয়, তাহলে সেটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা ট্রাবল তৈরি করবে। সুতরাং অন্যদের সঙ্গে জোট করা বলেন, অথবা যুগপথ থাকা বলেন, বা সমমনা হিসেবে তাদের সঙ্গে নিয়ে চলা বলেন, এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। আর জামায়াত ইসলাম এবং এনসিপি, যেটা বলল মাসুদ কামাল, এই জোটের প্রশ্নে এনসিপির অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা যাদের হয়, আমি দেখেছি ওদের কথা শুনে, এনসিপির মধ্যে যেমন শিবির করা অনেকে যেমন আছে, তেমনি বামপন্থী ধারণা নিয়ে লেখাপড়ার সংখ্যাটা এনসিপিতে কিন্তু ভালোই আছে। তারা জামায়াত ইসলামকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার অধিকার এবং যে পজিশন, এইটা আমরা গণতন্ত্রের স্বার্থে মেনে নিচ্ছি, এটা যেমন সত্য, পাশাপাশি আবার তাদের সঙ্গে জোটে গিয়ে এনসিপির মতো নতুন একটা দল স্বাধীনতা বিরোধী এই তকমাটা শুরুতেই তারা তাদের গায়ে লেপটে নিবে কিনা, এটা নিয়ে এনসিপির মধ্যেই প্রশ্ন আছে। এবং দলগতভাবে তাদের অনেকের দ্বিমত আসছে যে জামায়াত ইসলামের সঙ্গে
যদি জোটে যায় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা যে 71-কে ঢেকে দিতে চায় বলে যে একটা আলোচনা আছে, এই আলোচনাটা এস্টাবলিশড হয়ে যায়। ফলে কৌশলগতভাবে ভেতরে তাদের অনেক বিষয় একমত হলো যে ফর্মাল যে জোট হওয়া এটা জামায়াত ইসলাম এবং এনসিপি কার্যত হবে না, এটা আমার ধারণা। কিন্তু জামায়াত এবং এনসিপির বিশেষ করে জামায়াতের উচিত হবে তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য হলো একা নির্বাচন করা, কারোর সঙ্গে এভাবে জোটে না গিয়ে। তারা তো বিভিন্ন জরিপের রেফারেন্স দিয়ে বলছে যে তাদের জনপ্রিয়তা, সক্ষমতা, পজিশন অনেক বেড়েছে। লেটস দেম জাজ যে তারা আসলে কত দূরে গেল। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে মাঠ পর্যায়ে আসলে একটি জোট হলে আসন ভাগাভাগি যখন করা হবে তখন বিএনপির নেতারা স্বতন্ত্র যে দাঁড়িয়ে যাবেন না সেখানে নমিনেশন না পেলেও, সেটা নিশ্চয়তা আসলে এইটা একটা সম্ভাবনা আছে। বিএনপির জন্য এবার বড় যে ক্রাইসিসগুলি এবার আসবে তার মধ্যে একটা হচ্ছে নমিনেশন প্রক্রিয়া শুরু হলে নির্বাচনে, 24-এর নির্বাচনে এবং 18 নির্বাচনে আওয়ামী লীগ যে সংকটটা ফেস করেছে, তাদের নেতারা মনে করতো দলের টিকিট পাওয়া মানে আমি এমপি। বিএনপি এবার মনে করা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ব্যান এবং তারা সিনের বাইরে, অন্যতম বড় দল হিসেবে বিএনপি এবার একচাটিয়াভাবে হয়তো ভোটের পার্সেন্টেজে অন্যরা যে যতটুকুই পাক, নির্বাচিত হয়ে আসার মতো পজিশনে বিএনপির বাইরে অন্য দলের ক্যান্ডিডেটরা খুবই কম আছে। সেক্ষেত্রে বিএনপির নমিনেশন পাওয়া মানে টিকিট পাওয়া মানে আমি এমপি, এইটা অনেককে মরিয়া করবে। সেখানে টাকার ব্যবহার, ক্ষমতার ব্যবহার এবং দলের সিদ্ধান্তে ওই লোকালি প্রভাবশালী নেতাকে না নিয়ে জোটের কাউকে বা অন্যকে দিলে ওইখানে একটা তাদের যে বাধা তৈরি করা যে নেতার বিরুদ্ধে, অথবা স্বতন্ত্র ইলেকশন করা, অথবা অন্য দলে চলে গিয়ে অন্য দলের ব্যানারে ইলেকশন করা, এইটা বিএনপির জন্য একটা সংকট হতে পারে। তাদের স্ট্র্যাটেজি নিতে হবে এটা কিভাবে তারা ফেস করবে। দ্বিতীয় হলো দল ক্ষমতায় আসার পরে একচাটিয়াভাবে যদি অত্যাধিক আসন তারা পেয়ে যায়, সেই ক্ষেত্রে যদি বিরোধী দল বলতে কার্যকর কিছু না থাকে, মানে সংখ্যার বিবেচনায় সংসদে, তাহলে তারা সেই দেশটাকে কিভাবে চালাবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যে চেইন অফ কমান্ড তৃণমূল পর্যায় পর্যন্ত এখনই সেটা মানাতে পারছে না, এই যে দখল চাঁদাবাজি প্রশ্নে অনেক বহিষ্কার করেও। ফলে নমিনেশন এবং এটা নিয়ে এই ক্রাইসিস বিএনপির হয়তো হবে, কি স্ট্র্যাটেজি বিএনপি নেয় সেটা দেখার বিষয়। সেক্ষেত্রে বিএনপি জোটের যাদেরকে নমিনেশন ছেড়ে দিবে তার দলের নেতা হয়তো ওইভাবে স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির শক্ত অবস্থান নিতে হবে, দল থেকে যারে তারা ছাড় দিবে স্বতন্ত্র দাঁড়ালেও কেন্দ্রীয় পর্যায় থেকে ওই নেতার পক্ষে প্রচারণায় যাতে কেন্দ্রীয়ভাবে বেশি জোর দেওয়া হয় এবং আশ্বস্ত করা হয়, এবং তাকে বিজয়ী করবার জন্য দলের কেন্দ্রীয়ভাবে যেন দায়িত্বটা নেওয়া হয় যে বিএনপি স্বতন্ত্র দাঁড়ালেও সে আস্তে আস্তে যাতে শক্তিহীন হয়ে পড়ে, মিত্রহীন হয়ে পড়ে। এটা দল হিসেবে বিএনপিকে দায়িত্ব নিতে হবে। ডক্টর জাহেদ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। নানান ধরনের গুজব ছড়িয়ে থাকে এবং সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান, এটা প্রধান উপদেষ্টাকেও বলেছেন, এটা বোধহয় এই প্রথম আমি শুনলাম যে গুজবে কান না দেওয়ার জন্য সরকার প্রধানকে বলতে হচ্ছে। আসলে এই যে এত ধরনের গুজব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থলগ্নি করা বলুন বা প্রচারণায় নানান ধরনের শক্তির উপস্থিতি বলুন, সেগুলো কি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব রাখছে কিনা? আমি আসছি জায়গায় শান্ত ভাইয়ের একটা জায়গায় আমি একটু ছোট্ট দ্বিমত জানাই। দ্বিমতও ঠিক না, যেটাকে বিএনপি সংকট বলছেন, আমার মনে হয় বিএনপি খুশি মনে এটা মেনে নেওয়া উচিত। তার বেশ কিছু ক্যান্ডিডেট যদি অন্য কোথাও, অন্য দলে, আমি একদম নাম তুলে বলি, বিএনপির যদি ক্যান্ডিডেটরা এনসিপিতে যায় এবং এনসিপি যদি তাতে বেশ ভালো কিছু সিট জিতে আসে, আমার মনে হয় বিএনপি এটাকে ওয়েলকামও করা উচিত ভেতর থেকে। কারণ সব সিটে বিশাল জেতা আসলে ভয়ঙ্কর, মানে এটা শান্ত ভাইও বলেন, আমিও মনে করি। সুতরাং বেশ কিছু সিট স্বতন্ত্র হোক বা অন্য কোনো দলে গিয়ে হোক, কিছু খানিকটা কমে টমে যাক, আমার মনে হয় এটা খারাপ। আওয়ামী লীগ যা করেছিল এরকম না, ওইরকম না, ওরা পরে এনসিপি হয়ে যাবে, ওটা মানে এনসিপি হয়ে যাক, তারা ওখানে চলে যাক। আর আরেকটা জিনিস আমি একটু জামাত এনসিপি জোট সম্পর্কে বলতে চাই। শুধু 71 না, এনসিপি তো একটা মধ্যপন্থী দল হিসাবে নিজেকে দাবি করছে। এখন জামাতের সাথে তাদের যাওয়া, তাদের মধ্যপন্থা নিয়ে প্রশ্ন তুলবে। তো এটা বলার সাথে সাথে একদিন পার্সোনালি এনসিপির একজন আমাকে বলছে, জাস্ট আলোচনার সূত্রে, যে বিএনপি তো জামাতকে নিয়েছে, তাতে তো তার মধ্যপন্থা সমস্যা হয় না। বললাম আপনাদের হবে, কারণ বিএনপি জামাতকে নিয়েছে। খেয়াল করেন, বিএনপি প্রধান দল ও মাইনর পার্টনার, এখানে জামাত আপনাকে নিচ্ছে, আপনি আসলে জামাতের জোটে যাচ্ছেন। বিএনপি জামাতকে নিয়েছিল তার জোটে অল্প কিছু সিট দিয়ে, জামাত আপনাকে কিছু সিট দিয়ে সাথে নেবে। সো এই কারণে আপনার আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়বে এবং ওই ট্যাগিংটা করে এখানে বিএনপির একটা রাজনৈতিক ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে, ফলে অন্য কাউকে নেওয়াতে বিএনপির গায়ে তকমাটা অত সহজে লাগে না। আর এনসিপি নতুন দল, তাদের শুরু থেকেই এই যে 24কে বড় করে দেখিয়ে 71কে আন্ডারমাইন করা, ওই অপবাদ তাদের গায়ে লেপটে যাবে। ওটা ধর্ম, কারণ তারা তো সেন্ট্রাল
সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চায়। এবার গুজব নিয়ে আসি, মানে আমরা খুব মনোযোগী, আমরা তো আসলে বাংলাদেশে এই জিনিসগুলো একাডেমিক স্টাডি হওয়া দরকার। শেখ হাসিনার পতনের সময়, তার পরবর্তী সময়ে আমাদের এখানে, এমনকি ভারতে, আমরা ভারতের ডিসইনফরমেশন যেভাবে, গুজব যেভাবে ছড়িয়েছে বাংলাদেশ সম্পর্কে, ওখানকার মানুষজন যেভাবে সেটা অ্যাকসেপ্ট করেছে, এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ একাডেমিক স্টাডি ডিজার্ভ করে। এবং আমি অবাক হয়ে একটা ছোট তথ্য দিই, সেনাপ্রধান পরশু সম্ভবত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনের সাথেই দেখা করেছেন। তিনি যখন রাষ্ট্রপতির সাথে গেছেন, খুবই প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার, যে উনি এখানে জরুরি অবস্থা জারির জন্য গেছেন ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম ফেসবুকে লোকজন এটাকে নিয়ে প্রশ্ন করা শুরু করলো যে এরকম কি হচ্ছে, এরকম কি হচ্ছে, মানে খেয়াল করি আমরা তাহলে। তো এই যে এখনকার ঘটনা, যেটা এই যে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডের কথা বলি, এখন আমরা আমাদের যেই সত্য শুনতে ভাল লাগে, সে সত্যর কিন্তু কতগুলো দোকান আছে। আমরা টেকনিক্যালি এই শব্দগুলোকে ইকো চেম্বার বলে। আমি ওখানে গিয়ে বসে থাকি এবং আমাকে ওই আমার জন্য পছন্দসই যে ট্রুথ সেটা ফিড করা হয়, কারণ আমি ওটাই খেতে চাই। আমি অন্য কোথাও যাই না, আমি ওখানে যাই না, ওই দোকানে যাই না, কারণ আমি জানি সত্য মিথ্যা পরে, আমি জানি যে ওখানে আমি যেটাকে সত্য বলে মনে করতে চাই সেই সত্য আমি আর পাই না। আগের চেয়ে ডিফারেন্সটা কোন জায়গায়? আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যখন ছিল, এটা তো গেট কিপিং আছে, এখনও আছে কম বেশি। মেইন স্ট্রিম মিডিয়া আমাদের দেশেও চরিত্র ঠিক রাখতে পারছে কিনা এটা ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু স্টিল গেট কিপিং আছে। কিন্তু আগে তার সোশ্যাল মিডিয়া ছিল না, সে চাইলে যে আরেকজনের কাছ থেকে খেতে পারতো সেটা না, এখন এটা হয়েছে। সো এটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এই যে আপনি যেটা কোট করলেন, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি দ্যাট, যে একটা হলো আমাদের বলেছেন সেনাপ্রধান, হয়তো কোনো একটা প্রসঙ্গ এসেছিল, সেনাপ্রধান বলেছেন। আমার কাছে আরো বেশি সারপ্রাইজিং হচ্ছে এই বাক্যটা, এই স্টেটমেন্টে কেন চিফ অ্যাডভাইজার জাতিকে এই তথ্য কেন জানাতে চেয়েছেন? আমি এই প্রশ্নটা করে ঠিক ভালো জবাব পেতে পারিনি। হয় না ভেতরে ভেতরে কথা, উনি এটা ডিসাইড করেছেন যে এই বাক্যটা, আমরা জানি না এই স্টেটাসগুলো কারা, নিশ্চিতভাবে তিনি লেখেন না, বা তিনি নিজেও এটা দেখে দিয়েছেন কিনা তাও জানি না, কিন্তু যেহেতু ওনার জায়গা থেকে এসছে, আমরা এটা ধরে নেব তার অফিসিয়াল স্টেটমেন্ট। সো এটা আমাদেরকে জানানোরও চেষ্টা করছেন। এবং সাম্প্রতিক সময়ে আমি মনে করি প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য আছে, কারণ দলগুলোর সাথে যখন আলোচনা করছেন, বিশেষ করে প্রথম দিন বলেছেন যে নির্বাচন ছাড়া অন্য কিছু হলে এটা বিপজ্জনক কিছু হবে, অন্য অপশন। পরের দিন আবার যখন কথা বলেছেন দলগুলোর সাথে, সেখানে বলেছেন যে যারা বাধা দিতে চায় তারা কিন্তু ডিসরাপশন তৈরি করেই যাবে। সুতরাং এই জিনিসগুলো যথেষ্ট ট্র্যাকশন আছে, আমি দেখছি, আমি আমার আশপাশেই দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যেমন আমি একটা নামই বলে ফেলি, মানে এই সরকারের যাবতীয় প্রবলেমের মূলকে দেখবেন আমাদের মোটামুটি শিক্ষিত মানুষের মধ্যেও পারসেপশন একজন উপদেষ্টার নাম উঠে গেছে। আমরা যদি নামটা বলেও ফেলি, ডক্টর আসিফ নজরুল। মানে উনি এই সরকারের যত সমস্যা আছে সব কিছু, উনি কেষ্টা বেটাই চোর, মানে দেখবেন। এবং আমি দেখেছি বলতে বলতে ক্রমাগত এই প্রোপাগান্ডা, এই গুজব বেশ কিছু মানুষের মধ্যে ঢুকে গেছে। একটা ছোট উদাহরণ উনি নিজেও ক্লিয়ার করেছেন পরে, মানে আপনি আইনের মানুষ, চার্জশিটের পরে এটা বিচারে যখন যায়, সেটা হচ্ছে তখন আইন মন্ত্রণালয়ের এখতিয়ারে। এর আগ পর্যন্ত যাবতীয় সবকিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে যেখানে ওকে ধরে নাই, ওকে ধরে এটা করে নাই, ওখানে ওইটা হয় নাই, সব কিছুর জন্য ওনাকে ব্লেম করা হয়েছে। সো আমরা দেখছি, এবং আবারও বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় হয়ে থাকবে, এই সময়গুলোতে এই ডিসইনফরমেশন কিভাবে কাজ করেছে। জি, ধন্যবাদ।